হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর 4th চ্যাপ্টার অর্থাৎ কি কেমিক্যাল কাইনেটিক্স এর। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কেমিক্যাল কাইনেটিক্স এর ইন্ট্রোডাকশন পার্ট, অর্থাৎ কি এই চ্যাপ্টারটা আমরা কেন পড়ব। তার সঙ্গে আমরা এই চ্যাপ্টার থেকে বিক্রিয়ার হার কাকে বলে এবং বিভিন্ন ধরনের বিক্রিয়ার হারগুলো অর্থাৎ কি তাৎক্ষণিক বিক্রিয়ার হার, গড় বিক্রিয়ার হার কাকে বলে সেগুলো সম্বন্ধে আলোচনা করব এবং বিক্রিয়ার হার নিয়ন্ত্রণকারী বিষয়সমূহগুলো নিয়ে আলোচনা করব। তাই বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর কি মেইনলি আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে কি, দেখো আমরা কি পড়বো না কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল মানে কি, যেখানে রাসায়নিক পদার্থ তার গতিবিদ্যা, অর্থাৎ কি ওই রাসায়নিক পদার্থটার গতি সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো এখানে আমাদের মেইনলি কি কি পড়তে হবে চ্যাপ্টারে, আমাদের পড়তে হবে রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ, অর্থাৎ কি কত ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, তাদেরকে বিক্রিয়ার হারের ভিত্তিতে কতভাবে ভাগ করব সেগুলো সম্বন্ধে নিয়ে আলোচনা করব। এবং এখানে পড়তে হবে বিক্রিয়ার হার কাকে বলে এবং বিক্রিয়ার হার নিয়ন্ত্রণকারী বিষয়গুলো, অর্থাৎ কি বিক্রিয়ার হার কিসে কিসের উপর নির্ভর করে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করবে। এবং সে তার মধ্যেই দুটি বিষয়, অর্থাৎ কি গাঢ়ত্ব এবং উষ্ণতা, এই দুটি জিনিসের উপরে হচ্ছে বিক্রিয়ার হার নির্ভর করে, তাছাড়াও আরো অনুঘটক এগুলোর উপর নির্ভর করে। তো মেইনলি এই গাঢ়ত্ব এবং উষ্ণতার উপর বিক্রিয়ার হার নির্ভর করে। এবং যখন গাঢ়ত্ব এই টার্মটি চলে আসবে, গাঢ়ত্ব মানে কি তখন বিক্রিয়ার ক্রম, অর্থাৎ কি গাঢ়ত্বের সঙ্গে ওখানে আমাদের পড়তে হবে আবার ক্রম কাকে বলে, আণবিকতা কাকে বলে। এবার এই ক্রম আবার আমরা এখানেই পড়বো যে তিন ধরনের ক্রম পড়বো, যে জিরো অর্ডার রিয়াকশন, অর্থাৎ কি শূন্য ক্রমের বিক্রিয়া পড়বো, তারপরে প্রথম ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো নিয়ে পড়বো এবং তাদের হার নির্ণায়ক সমীকরণগুলো আমরা প্রতিষ্ঠা করব। এবং তাছাড়া আণবিকতা কাকে বলে সেই আণবিকতা পড়বো। এবং যখন সেটা উষ্ণতার উপর নির্ভরশীল হবে, বিক্রিয়া হারটা উষ্ণতার উপর নির্ভরশীল হবে, সেখানে আমরা একটা সমীকরণ পড়বো, সেটা হচ্ছে আরেনিয়াসের সমীকরণ। সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আর কি, আরেনিয়াসের সমীকরণ সম্বন্ধে আলোচনা করব। এবং এখানে আমরা সবার শেষে চ্যাপ্টারটা আমাদের পড়বো সেটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব, অর্থাৎ কি সংঘর্ষ তত্ত্বের সাহায্যে কিভাবে কোনো একটা বিক্রিয়ার মেকানিজম আমরা আলোচনা করতে পারবো, ক্রিয়া কৌশল আলোচনা করতে পারবো, সেটা সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। দেখো চ্যাপ্টারটা খুব একটা বড় না, কিন্তু চ্যাপ্টারটার মধ্যে থেকে প্রতিবার তোমার নিট, তারপরে আইআইটি এই পরীক্ষাগুলোতে কিন্তু তোমার প্রতিবার কোশ্চিন থাকে, আর বোর্ডের পরীক্ষায় তো এখান থেকে আমাদের 5 নম্বরের একটা কোশ্চিন থাকেই, ঠিক আছে। তো তাই জন্য বলছি চ্যাপ্টারটা ছোট হলেও তোমাদেরকে কিন্তু অনেক কনসেপ্ট আছে, অনেক ভালো করে বুঝতে হবে। তাই বলছি তোমরা যখন ক্লাসটি মানে ফার্স্ট লেকচারটা তোমরা দেখছো এবং তোমরা প্রতিজ্ঞা করো যে তোমরা এই প্রথম ক্লাসটি যখন দেখছো তখন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্লাস রেগুলারলি করবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমরা চ্যাপ্টারটা সম্বন্ধে খুব ভালো করে বুঝতে পারবে। এবং আমরা প্রতিদিন এই চ্যাপ্টারে যে যতটুকু পার্ট আলোচনা করব তার উপরে যে বিভিন্ন ধরনের এমসিকিউ কোশ্চেন গুলো হয় সেগুলোর সঙ্গে আলোচনা করব এবং ম্যাথমেটিক্যাল পার্ট গুলো নিয়েও আলোচনা করব। তো তাহলে চলো শুরু করা যাক। দেখো এই যে এই বিক্রিয়াটি দেখে আমাদের ফার্স্ট কোশ্চেন কি হওয়া উচিত, যে এই বিক্রিয়াটির এ আর বি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে আদৌ সি তৈরি করবে কিনা, এবং এই বিক্রিয়াটি কতটা স্পিডে হবে, এবং এই বিক্রিয়াটির হার কি হবে, বা বিক্রিয়াটির ক্রিয়া কৌশল কি হবে, এ আর বি বিক্রিয়া করে সি তৈরি করবে, সেই সমস্ত কোশ্চেনগুলো আমাদের ভেতরে আসবে। এবার প্রথম যে কোশ্চেনটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে কি, এ আর বি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে কিনা সেটা আমরা থার্মোডাইনামিক্স অর্থাৎ কি তাপগতিবিদ্যার সাহায্যে বলে দিতে পারি, যেখানে হচ্ছে ডেল জি মানে কি গিভস মুক্ত শক্তি, তার মান যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলে দিতে পারি কোন একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা। অর্থাৎ কি ডেল জি সেটা আমরা কোথা থেকে বলতে পারি না, থার্মোডাইনামিক্স অর্থাৎ কি তাপগতিবিদ্যা থেকে বলতে পারি। কিন্তু থার্মোডাইনামিক্স থেকে আমরা বলতে পারবো না যে এই বিক্রিয়াটা কতটা স্পিডে হবে এবং বিক্রিয়াটির মানে হার কে কিভাবে পরিবর্তন করা যাবে এবং বিক্রিয়াটার ক্রিয়া কৌশল কি হবে, সেটা কিন্তু কখনোই আমরা থার্মোডাইনামিক্স থেকে ব্যাখ্যা করতে পারবো না। তো তাই জন্য আমাদের প্রয়োজন পড়লো নতুন একটা শাখার, কেমিস্ট্রি একটা নতুন শাখার প্রয়োজন পড়লো, যে শাখাটাকে আমরা নাম দিয়ে দেবো কি কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। অর্থাৎ কি রাসায়নিক গতিবিদ্যা কাকে বলবো, রসায়নের যে শাখা বিক্রিয়ার গতি এবং বিক্রিয়ার ক্রিয়া কৌশল নির্ধারণ করে সেই শাখাকে আমরা বলবো রাসায়নিক গতিবিদ্যা।
তো এখান থেকে তোমরা এইটুকু বুঝতে পারলাম যে এই চ্যাপ্টারটা থেকে আমরা কি পড়বো না কোনো একটা বিক্রিয়া কতটা স্পিডে হবে এবং বিক্রিয়াটার কোন কোন বিষয়গুলো পরিবর্তন করলে বিক্রিয়াটি ভেরি ফাস্ট হবে, তাড়াতাড়ি করে আমরা বিক্রিয়া করে নিতে পারবো, সেটা সম্বন্ধে বুঝতে পারলাম। তাছাড়াও আমরা কি দেখো এই চ্যাপ্টারটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসের দিক থেকে খুব খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কি কোনো একটা ইন্ডাস্ট্রিতে আমাদের কোনো একটা প্রোডাক্ট তৈরি করবে, সেই প্রোডাক্টটাকে আমরা কত তাড়াতাড়ি কম খরচে তৈরি করতে পারবো, তো সেটা সম্বন্ধে আমরা এখানে জানতে পারবো। তাছাড়া ধরো অ্যাজ ফর এক্সাম্পল ধরো কোনো একটা নতুন মেডিসিন তৈরি হলো, তো সেই মেডিসিনটা মানুষের ওপরে কত সময় পরে সে এফেক্ট শুরু করবে, কিংবা ধরে নাও যে ওই যে ওজন গহ্বরে যে ওজন তৈরি এবং সেটা কত তাড়াতাড়ি ভেঙে যাবে, তো তাদের রেট গুলো, অর্থাৎ কি যেখানে রেট বিষয়টা নির্ভরশীল, রেট কথাটা আসবে, সেখানে আমাদের কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স আমরা ইউজ করব। তাই জন্য কেমিক্যাল কাইনেটিক্স ইন্ডাস্ট্রিয়াল পারপাস থেকে, বারবার করে বলছি যে কোনো ইন্ডাস্ট্রির পারপাস থেকে এই চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা প্রথমে জেনে নেব যে রাসায়নিক বিক্রিয়া কত ধরনের হয়, অর্থাৎ কি আমরা রাসায়নিক বিক্রিয়াগুলোকে কত ভাবে ভাগ করতে পারবো। দেখো যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটি রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো হোমোজেনিয়াস রিঅ্যাকশন এবং একটি রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো হেটেরোজেনিয়াস রিঅ্যাকশন। হোমোজেনিয়াস বা সমসত্ব বিক্রিয়া আমরা কাকে বলবো, যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলোর যে স্টেট এবং বিক্রিয়াত পদার্থের যে স্টেট সেটা যদি একই হয়। কেমন, ধরে নাও সাপোজ ধরে নাও CO প্লাস O2 এখান থেকে তৈরি হচ্ছে CO2, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটা দেখো CO কি একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেটাও একটা গ্যাস। যেখানে দেখো বিক্রিয়ক পদার্থের যে অবস্থা, বিক্রিয়াত পদার্থের যে অবস্থা সেটা কিন্তু একই, অর্থাৎ কি এই বিক্রিয়াটাকে আমরা বলবো হোমোজেনিয়াস রিঅ্যাকশন। একরকম হেটেরোজেনিয়াস রিঅ্যাকশন কাকে বলবো, যেখানে কি হবে বিক্রিয়ক পদার্থের যে যারা পার্টিসিপেট করছে তাদের যদি স্টেটটা যদি আলাদা হয়, অবস্থা যদি আলাদা হয়, তো তাহলে সেটাকে আমরা বলবো কি না হেটেরোজেনিয়াস রিঅ্যাকশন। অ্যাজ ফর এক্সাম্পল ধরে নাও H2SO4 এর সঙ্গে আমরা জিঙ্ক একটা ধাতুর রিঅ্যাকশন করাচ্ছি, করে নিয়ে এখান থেকে তৈরি হচ্ছে ZnSO4 প্লাস এখান থেকে তৈরি হচ্ছে H2 গ্যাস, ঠিক আছে। এই বিক্রিয়াটি দেখো সালফিউরিক অ্যাসিড এটা অ্যাকুয়াস অবস্থায় ছিল এবং তার সঙ্গে জিঙ্কের যখন রিঅ্যাকশন করানো হলো জিঙ্ক সলিড অবস্থায় ছিল, এবং দেখো অ্যাকুয়াস মানে একটা লিকুইড অবস্থায় আছে, সেখান থেকে সলিড অবস্থার সঙ্গে রিঅ্যাকশন করলো, করে নিয়ে এখান থেকে ZnSO4 তৈরি হলো এবং তোমার এখান থেকে হাইড্রোজেন গ্যাস বের হয়ে গেল। এখানে দেখো প্রত্যেকটার অবস্থা কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ কি এই বিক্রিয়াকে আমরা বলবো কি অসমসত্ব বিক্রিয়া। অসমসত্ব বিক্রিয়া ব্যাপারটা বোঝা গেছে। এটা গেল তো যে কোনো বিক্রিয়াকে, কিন্তু আমরা যেহেতু কেমিক্যাল কাইনেটিক্স পড়ছি, তো তাহলে রাসায়নিক গতিবিদ্যার বিক্রিয়ার হারের ভিত্তিতে আমরা বিক্রিয়াকে টোটাল 3 ভাগে ভাগ করব। অর্থাৎ কি আমাদের কাছে টোটাল 3 ধরনের বিক্রিয়া আছে। সেই 3 ধরনের বিক্রিয়া কি কি, দেখো একটা বিক্রিয়াকে আমরা বলবো ভেরি ফাস্ট রিঅ্যাকশন, অর্থাৎ কি যেটা খুব দ্রুত হবে। তাহলে কি বললাম, একটা বিক্রিয়াকে আমরা বলবো অতি দ্রুত গতির বিক্রিয়া। মানে কি, যে বিক্রিয়াগুলো ভেরি ফাস্ট হবে, অর্থাৎ কি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে যদি বিক্রিয়াগুলো হয়ে যায়। যেমন ধরে নাও এরকম একটা বিক্রিয়া যে NaCl এর মধ্যে দেওয়া হলো সিলভার নাইট্রেট AgNO3, যখন এর মধ্যে বিক্রিয়া করানো হচ্ছে এখান থেকে কি হলো না তৈরি হয়ে গেল AgCl প্লাস NaNO3, ঠিক আছে। এই বিক্রিয়াটা দেখো যেটা হচ্ছে যে কোনো আয়নিক বিক্রিয়া গুলো, দেখো এখানে কি হয় NaCl এটা অ্যাকুয়াস অবস্থায় ছিল, এমনিতে এখান থেকে Na প্লাস Cl মাইনাস ভেঙেছিল। এখন সিলভার নাইট্রেট এটা কি ছিল না তোমার Ag প্লাস NO3 মাইনাস আয়নে ভেঙেছিল। এবার এখান থেকে কি তৈরি হয়েছে সিলভার প্লাস আর Cl মাইনাস, এখান থেকে Na প্লাস NO3 মাইনাস। দেখো এখানে কিন্তু কোনো বন্ড ভাঙা বা গড়ার কিন্তু কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট কি হয়েছে না আয়নগুলোর এক্সচেঞ্জ হয়ে গেছে। যে সোডিয়ামের সঙ্গে কি হয়ে গেছে না সোডিয়ামের জায়গায় কি চলে আসছে না সিলভারটা চলে আসছে, তার মানে এখানে আয়নের এক্সচেঞ্জ হয়ে আছে। এবং এই যে NaCl এটাকে জলের মধ্যে দিলে এমনিতে তো আয়নে ভেঙে থাকে, তার মানে এখানে তেমন বন্ড ভাঙা বা গড়ার কোনো ব্যাপার নেই। তাই জন্য এই বিক্রিয়াগুলো জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, বলতে পারো যে এই বিক্রিয়াটা তোমার হচ্ছে 10⁻⁻10 সেকেন্ডের মধ্যে বিক্রিয়াটা হয়ে যাবে। অর্থাৎ কি এত কম সময়ের মধ্যে হওয়ার জন্য এই বিক্রিয়াগুলোকে আমরা ধরতেই পারবো না, তাই জন্য এই সমস্ত বিক্রিয়াগুলোকে নিয়ে আমরা আলোচনা করব না, ঠিক আছে। আমাদের এই চ্যাপ্টারে এই সমস্ত বিক্রিয়া নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন নেই। নেক্সট আমরা চলে আসবো কি খুব ধীর গতির বিক্রিয়া। মানে কি, যে বিক্রিয়াগুলো খুবই স্লো হবে, মানে যে ধরে নাও একটা বিক্রিয়া হতে 1 বছর 2 বছর সময় লাগে, তো সেই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা বলবো যে মন্থর গতির বিক্রিয়া বা হচ্ছে কি ধীর গতির বিক্রিয়া। যেমন ধরে নাও লোহার উপর মরিচা পড়া, সেই লোহার উপর মরিচা পড়তে তো অনেক সময় লাগে,
তাই জন্য এই সমস্ত বিক্রিয়াগুলো, যে সমস্ত বিক্রিয়াগুলো হতে অনেক সময় লাগে, সেই বিক্রিয়াগুলো নিয়েও আমরা আলোচনা করবো না, কারণ ওই সমস্ত বিক্রিয়া নিয়ে আমাদের আলোচনা করে লাভ কি? কারণ একটা বিক্রিয়া করতেই যদি 1 বছর লাগে, তাহলে কোম্পানি কি সেই সমস্ত বিক্রিয়া করবে? তো করবে না। তো তাই জন্য এখানে এই চ্যাপ্টারের মধ্যে আমরা মন্থর গতির বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব না। আমরা নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে কি না, মধ্যম গতির বিক্রিয়া। মধ্যম গতির বিক্রিয়া আমরা কাকে বলবো? মধ্যম গতির বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়াগুলো খুব ফাস্ট হবে না আবার খুব স্লো হবে না, সেই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা মন্থর গতির সেই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা মধ্যম গতির বিক্রিয়া বলবো। অ্যাজ ফর এক্সাম্পল ধরে নাও একটা এস্টার CH3COO-C2H5, এটা নাম বলো, এটা নাম কি? ইথাইল অ্যাসিটেট। কি ইথাইল অ্যাসিটেট, এর মধ্যে যদি NaOH মানে ক্ষার মাধ্যমে যদি এর বিশ্লেষণ করা হয়, আদ্র বিশ্লেষণ করা হয়, তো তাহলে এখান থেকে তৈরি হয় কি? তৈরি হয় সোডিয়াম অ্যাসিটেট CH3COONA, এবং এখান থেকে তৈরি হয় কি না হচ্ছে কি C2H5OH। তো এই বিক্রিয়াটাকে কি বলা হবে না, যেহেতু এটা একটা এস্টারটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে আদ্র বিশ্লেষিত হয়ে তোমার অ্যাসিড এবং হচ্ছে গিয়ে তোমার অ্যালকোহল তৈরি হচ্ছে, তো সেই জন্য এই বিক্রিয়াকে বলা হয় এস্টারের আদ্র বিশ্লেষণ। তো এই এস্টারের আদ্র বিশ্লেষণ সেটা কিন্তু একটা মধ্যম গতির বিক্রিয়া, অর্থাৎ কি যে বিক্রিয়ার আমরা কাইনেটিক্স আমরা মেজার করতে পারবো এবং সেটাকে প্র্যাকটিক্যালি সেটা আমরা দেখতে পারবো কত স্পিডে হয়, কি পরিমাণ এস্টারের গাঢ়ত্ব কত পরিমাণ বাড়ালে বিক্রিয়াটা ফাস্ট হবে, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করতে পারবো। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে কতভাবে ভাগ করা হয় সেটা সম্বন্ধে আমরা দেখলাম। তো এবার আমরা দেখে নেব কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার কাকে বলবে, অর্থাৎ কি বিক্রিয়ার হার কাকে বলা হয়। দেখো বিক্রিয়ার হার অর্থাৎ কি এই জায়গা থেকে আমাদের মেন চ্যাপ্টারটা শুরু হলো, বিক্রিয়ার হার থেকে। দেখো এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, এই জায়গাগুলো ভালো করে ফলো করবে। কি বললাম? বিক্রিয়ার হার। দেখো বিক্রিয়ার হার আমরা কাকে বলবো, মানে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। দেখো আমরা গতিবেগের সংজ্ঞা আমরা ছোটবেলায় পড়েছি। গতিবেগ কাকে বলে? একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলবো ওর গতিবেগ। তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও ঠিক তাই, তার গতিবেগ আমরা কাকে বলবো না, যে যখন ওই যে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে সেই রাসায়নিক বিক্রিয়ার প্রতি একক সময়ে গাঢ়ত্বের যে পরিবর্তন, কিরকম গাঢ়ত্বের পরিবর্তন না, সাপোজ ধরে নাও যে এই এ থেকে আমার একটা বিক্রিয়া বি তৈরি হচ্ছে, এই বিক্রিয়া কি হবে, এটাকে আমরা কি বলবো? বিক্রিয়ক পদার্থ বা রিয়াক্টেন্ট, আর এটাকে আমরা বলবো কি প্রোডাক্ট বা বিক্রিয়াত পদার্থ। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এর কি হবে? গাঢ়ত্বের পরিবর্তন মানে কি এর ধীরে ধীরে কমতে থাকবে এবং বির গাঢ়ত্ব ধীরে ধীরে বাড়তে থাকবে। অর্থাৎ কি যদি আমাকে বিক্রিয়ার হারের সংজ্ঞা বলতে হয়, বিক্রিয়ার হারের সংজ্ঞা, তো তাহলে আমরা বলবো কি যে একক সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের যে হ্রাস বা গাঢ়ত্বের যে বৃদ্ধি, সেটাকেই আমরা বলবো ওই বিক্রিয়াটির বিক্রিয়ার হার। তো তাহলে তোমরা বুঝতে পারলে যে একটি বিক্রিয়ার হার কাকে বলবে। তাহলে দেখো এই বিক্রিয়ার হারকে যদি আমরা একটা গ্রাফের সাহায্যে যদি প্রকাশ করতে চাই, তো তাহলে দেখো একটা বিক্রিয়াকে আমরা গ্রাফের সাহায্যে প্রকাশ করছি। এদিকে যদি আমরা গাঢ়ত্ব দিই, এদিকে হচ্ছে গাঢ়ত্ব আছে আর এদিকে হচ্ছে সময় আছে, ঠিক আছে, সময় আছে। তাহলে দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো যে এ মানে কি বিক্রিয়ক পদার্থ। তো সময়ের সঙ্গে সঙ্গে যখন আমি বিক্রিয়াটা শুরু করেছিলাম, যখন শুরু করলাম তখন এর গাঢ়ত্ব অনেক বেশি ছিল, অর্থাৎ কি বিক্রিয়াটা শুরু হবে ধরুন এখান থেকে শুরু করলাম, এখানে এর গাঢ়ত্ব ছিল শুরুর দিকে, কারণ এদিকে যত যাচ্ছি গাঢ়ত্ব বাড়ছে। তো তাহলে কি হবে? সময়ের সঙ্গে সঙ্গে এর গাঢ়ত্ব কমতে থাকবে, তাহলে ধীরে ধীরে গ্রাফটা কিরকম হবে না এইরকম হবে। এটা কি বোঝা যাচ্ছে না? সময়ের সঙ্গে সঙ্গে এর গাঢ়ত্ব বাড়ছে। একই রকম ভাবে বীর গাঢ়ত্ব প্রথমে 0 ছিল, এটা হচ্ছে গাঢ়ত্ব 0, তাহলে সময়ের সঙ্গে বীর গাঢ়ত্ব কি হবে? বাড়বে। তাহলে কি হবে? একটা সময় গিয়ে কি হবে না বীর গাঢ়ত্ব এরকম হবে। তাহলে এটা কি হলো না বিক্রিয়ার যে গাঢ়ত্বের সঙ্গে সময়ের কি পরিবর্তন, তো সেটাকে আমরা যদি গ্রাফের সাহায্যে প্রকাশ করতে চাই, তো তাহলে তার গ্রাফটা দেখতে অনেকটা এরকম হবে। ঠিক আছে, বোঝা গেছে? বিক্রিয়ার হারকে কি বলতে পারবো বলো? বিক্রিয়ার হার এর সমস্যা আমরা কি বলতে পারবো না, একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস, অর্থাৎ কি বিক্রিয়ক, তার মানে কি আমরা বিক্রিয়ার হারকে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সাপেক্ষেও প্রকাশ করতে পারি, আবার বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির সাপেক্ষেও প্রকাশ করতে পারি। তাহলে বিক্রিয়ার হারকে আমরা যে কোনো ভাবেই প্রকাশ করতে পারবো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? এবার আমরা বিক্রিয়ার হারকে
কিভাবে একটা ইকুয়েশনের সাহায্যে প্রকাশ করব সেটা আমরা একটু দেখে নেব। দেখো এই যে এই বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়ার হার প্রকাশ করতে চাই তাহলে কি হবে। আচ্ছা একটা জিনিস বলে দিই, বিক্রিয়ার হার বা এটাকে ইংলিশে বলে রিঅ্যাকশন রেট, ঠিক আছে, রিঅ্যাকশন রেট, এটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। এখন থেকে বিক্রিয়ার হারকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করব। তাহলে বিক্রিয়ার হার, অর্থাৎ কি এই বিক্রিয়ার হারকে যদি আমরা প্রকাশ করতে চাই তো তাহলে কি হবে বলো, উপরে কি লিখতে হবে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস, ঠিক আছে। সাপোজ ধরে নাও এই বিক্রিয়া যখন শুরু হচ্ছিল তখন টি ইকুয়াল টু যখন 0 তখন এর গাঢ়ত্ব ধরে নাও A1 ছিল, ঠিক আছে। আবার যখন টি সময় কিছুক্ষণ পরে, অর্থাৎ কি ধরে নাও 5 মিনিট পরে বা 5 সেকেন্ড পরে এর গাঢ়ত্ব হলো A2, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে ধরে নাও যখন হচ্ছে কি তোমার টি ইকুয়াল টু 0 ছিল তখন ধরে নাও এটা B1 ছিল। এখন 5 মিনিট পরে ধরে নাও এটা হচ্ছে কি B2 হলো, মানে বির গাঢ়ত্বটা B2 হলো। তো তাহলে আমরা কি বলতে পারবো না, বিক্রিয় পদার্থের গাঢ়ত্বের হ্রাস, অর্থাৎ কি আমাদের সবসময় কি করবো না, বিক্রিয়ক পদার্থ কি হবে, আমরা সবসময় গাঢ়ত্বের পার্থক্য মানে কি আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, অর্থাৎ কি কিছুক্ষণ পরে যে গাঢ়ত্বটা আর আগে যে গাঢ়ত্ব ছিল তার যে পার্থক্য সেটাকে আমরা বলবো কি, যে তার পার্থক্যটা আমরা ওইভাবেই তো বের করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে। তো তাহলে এক্ষেত্রে আমরা যদি এই বিক্রিয়া মানে এর গাঢ়ত্বের কতটা পরিবর্তন হয়েছে সেটা আমরা কিভাবে বলতে পারবো না, হচ্ছে কি A2। আচ্ছা এখানে একটা জিনিস বলো যে থার্ড ব্র্যাকেট আমরা ইউজ করছি, এখন থেকে থার্ড ব্র্যাকেট মানে আমরা তোমরা মনে রাখবে যে এটাকে গাঢ়ত্বকে প্রকাশ করার জন্য আমরা সবসময় থার্ড ব্র্যাকেটটা ইউজ করব। তো তাহলে A2 মাইনাস A1 অর্থাৎ কি তোমার টি, তাহলে একরকম এটা কি হবে, টাইমটা কি হবে, টাইমটা হবে তোমার হচ্ছে কি T2 মাইনাস T1, অর্থাৎ কি এটাকে আমরা ধরে নিচ্ছি T1, এটা হচ্ছে T2। তাহলে এই যে সময় ব্যবধান, অর্থাৎ কি এই সময়ের ব্যবধান, এটাকে আমরা কি বলবো না, হচ্ছে কি এই যে গাঢ়ত্বের পার্থক্য এবং সময় পার্থক্য এর যে রেশিওটা সেটাকে আমরা বলবো বিক্রিয়ার হার। অর্থাৎ কি এখান থেকে দেখো যে এখান থেকে এটাকে আমরা কি বলতে পারবো না, এখান থেকে আমরা বলতে পারবো ডেল এ, অর্থাৎ কি এই যে গাঢ়ত্বটা পাওয়া গেল ডেল এ, বা এটাকে আমরা বলতে পারবো কি ডেল টি, অর্থাৎ কি এটা একটা পার্থক্য বোঝানোর জন্য আমরা সবসময় ডেল ইউজ করি, ক্যাপিটাল ডেল এটা। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলো যে A2 মাইনাস A1, এখান থেকে অর্থাৎ কি A2 মাইনাস A1 করলে এর ডিফারেন্সটা তোমার নেগেটিভ আসবে না পজিটিভ আসবে বলো দেখি। আচ্ছা কেন বলছি, কেননা ধরে নাও বিক্রিয়ক পদার্থের শুরুতে তো ওর গাঢ়ত্ব ম্যাক্সিমাম ছিল, বেশি ছিল, তারপরে টি সময় পর তোর গাঢ়ত্ব তো কমে যাবে, কারণ তো বি এখান থেকে ভেঙে গিয়ে তো বি তৈরি হচ্ছে। তো তাহলে এর যে এর পার্থক্যটা এটা কিন্তু সবসময় নেগেটিভ আসবে। তো তাই জন্য নেগেটিভ আসলে কিন্তু বিক্রিয়ার হারটা এখানে নেগেটিভ হয়ে যাবে। তো তাই জন্য আমরা তো জানি যে বিক্রিয়ার হার কখনো নেগেটিভ হতে পারে না। তো তাই জন্য যখন আমরা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে বিক্রিয়ার হারকে প্রকাশ করব তখন কিন্তু তার সামনে অবশ্যই একটা মাইনাস সাইন যুক্ত করে নেব, ঠিক আছে। একরকম আমরা যদি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে যদি বিক্রিয়ার হারকে প্রকাশ করি তাহলে কিরকম হবে বলো না, সেক্ষেত্রে কি হবে সমান সমান, এক্ষেত্রে আমাদের কি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন কি হবে, B2 মাইনাস B1, অর্থাৎ কি B2 এর গাঢ়ত্ব মাইনাস B1 এর গাঢ়ত্ব বাই কি হবে ডেল টি এই সময়ের মধ্যে। আচ্ছা এক্ষেত্রে এই পার্থক্যটা সবসময় তোমার কি হবে, পজিটিভই হবে, কেননা টি যখন 0 ছিল তখন তো বি তৈরি হয়নি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তো বির গাঢ়ত্ব বাড়ছে, অর্থাৎ কি B2 মাইনাস B1 করলে এই যে পার্থক্যটা এটা কিন্তু সবসময় ধনাত্মক আসবে। তো তাই জন্য এখানে কিন্তু আমাদের সবসময় পজিটিভ সাইন বা কোনো সাইন ইউজ করা হয় না, অর্থাৎ কি তার মানে এখান থেকে যেহেতু বিক্রিয়ার হারটা পজিটিভই আসবে তাই জন্য এটা আমরা বলি কি ডেল বি বাই ডেল টি, অর্থাৎ কি এইভাবে আমরা কি করতে পারবো না, বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে বিক্রিয়ার হারকে প্রকাশ করতে পারবো, আবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে আমরা বিক্রিয়ার হারকে প্রকাশ করতে পারবো। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তো তোমরা এখন বিক্রিয়ার হার কিভাবে প্রকাশ করতে সেটা বুঝতে পারবে। আচ্ছা তো এটা তাহলে তোমরা বুঝতে পারলে। এখন ভাবে বলতো কি এই বিক্রিয়াটা কিরকম হবে, এরকম একটা হলো A প্লাস B প্লাস C এখান থেকে তৈরি হচ্ছে, ধরুন হচ্ছে কি E প্লাস F, এরকম একটা বিক্রিয়া তৈরি হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার হার কিভাবে প্রকাশ করবে বলো দেখি, কিভাবে হবে বলো, তাহলে কি বলবো এই বিক্রিয়ার হার কি হবে, কি বলবো না হচ্ছে কি এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পার্থক্য অর্থাৎ কি ডেল A বাই ডেল টি, এটা হবে কি এর সাপেক্ষে বিক্রিয়ার হারটা এভাবে প্রকাশ করতে পারবো। আচ্ছা তার সামনে কি মাইনাস ইউজ করতে হবে, কারণ আমরা কি যখনই বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে কোনো বিক্রিয়ার হার প্রকাশ করবো সবসময় কিন্তু তার সামনে মাইনাস ইউজ করতে হবে। কেন মাইনাস ইউজ করতে হবে আমরা তো এখনই বুঝতে পারলাম। একরকম বলবো বির সাপেক্ষে কি হবে, সমান সমান বির সাপেক্ষে যদি প্রকাশ করি তাহলে কি বলবো ডেল বি বাই ডেল টি, এটা হবে কি আচ্ছা সামনে তো মাইনাস লাগাতে হবে, একরকম ভাবে ডেল সি বাই ডেল টি তার সামনে মাইনাস লাগাতে হবে। এখন এর সাপেক্ষে যদি বিক্রিয়ার হার প্রকাশ করি তাহলে কি হবে ডেল ই, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো গাঢ়ত্বের পরিবর্তন বাই ডেল টি
আচ্ছা এর সামনে কি মাইনাস ইউজ করবো? এর সামনে তো মাইনাস ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা বিক্রিয়াজাত পদার্থ। আচ্ছা একই রকম ভাবে ডেল এফ এর গাঢ়ত্ব বাই ডেল টি এর গাঢ়ত্ব, তাহলে এইভাবে কি করতে পারবো আমরা বিক্রিয়ার হারকে প্রকাশ করতে পারবো। একই রকম ভাবে আরেকটা জিনিস বলে দিই তোমাদের এখান থেকে, যে যদি তার এখানে যদি ওই বিক্রিয়াটার মধ্যে কোনো সহগ থাকে, অর্থাৎ কি বিক্রিয়ার যে অনুপাতটাকে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের সহজ যদি থাকে, সাপোজ ধরুন এই বিক্রিয়াটা যদি আমরা ধরে নিই, ধরুন এখান থেকে 2 এর সঙ্গে বিক্রিয়া করে ধরে নাও তোমার হচ্ছে গিয়ে এরকম একটা বিক্রিয়া দিল যে এখান থেকে 3b 2a 3b রিঅ্যাকশন করে তোমার তৈরি হচ্ছে 2e এবং হচ্ছে গিয়ে 5f তৈরি হচ্ছে। সাপোজ ধরুন এরকম একটা আমরা হাইপোথেটিক্যাল একটা রিঅ্যাকশন ধরে নিলাম যেখান থেকে এইভাবে বিক্রিয়া হচ্ছে। তাহলে এই সমস্ত বিক্রিয়ার হারকে আমরা প্রকাশ করবো কিভাবে? তাহলে মনে রাখবে যখন কোনো বিক্রিয়ায় কোফিশিয়েন্ট থাকবে, অর্থাৎ এদেরকে আমরা কি বলবো, বিক্রিয়ার হচ্ছে কি বিক্রিয়ার যে কোফিশিয়েন্ট, এদেরকে আমরা বলবো কোফিশিয়েন্ট। তো এই কোফিশিয়েন্ট গুলোকে আমরা সবসময় মনে রাখবো যে যখন বিক্রিয়ার হার প্রকাশ করব তখন কোফিশিয়েন্ট গুলো কি হয়ে যাবে না বাই হয়ে যাবে, অর্থাৎ কি তখন এই সেম বিক্রিয়াটাই আমরা কিভাবে প্রকাশ করব না, তখন আমরা বিক্রিয়ার হার হবে হচ্ছে বিক্রিয়ার হার ইকুয়ালস টু কি হয়ে যাবে না হচ্ছে গিয়ে মাইনাস বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে ইউজ করলে তো সামনে মাইনাস থাকবেই, ইনটু কি হবে তার সহগটা বাই হয়ে যাবে, অর্থাৎ কি কোফিশিয়েন্টটা বাই হয়ে যাবে, ইনটু যা ছিল ডেল এ বাই ডেল টি। একই রকম ভাবে এর সাপেক্ষে যদি প্রকাশ করতে চাই তাহলে কি হবে না 1/3 ইনটু ডেল বি বাই ডেল টি, তার সামনে মাইনাস ইউজ করতে হবে। এখন এর সাপেক্ষে যদি প্রকাশ করি তাহলে কি হবে 1/2 ইনটু ডেল ই বাই ডেল টি। একই রকম এটা তো মাইনাস ইউজ করতে হবে না, এখন এটা কি হবে 1/5 ইনটু ডেল এফ বাই ডেল টি। এটা আমাদের কি হবে না এইভাবে সহগ থাকলে আমরা বিক্রিয়ার হারকে এইভাবে প্রকাশ করতে পারবো। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা এখান থেকে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় একদম ভালো করে ঢুকিয়ে নাও, যেটা অঙ্ক করার সময় কিন্তু তোমাদের কাজে লাগবে। সেটা কি, তোমাকে যদি বলে যে এই যে এরকম একটা বিক্রিয়া, তোমাকে পরীক্ষা হলে এরকম একটা বিক্রিয়া দিয়ে দিল, দিয়ে তোমাকে যদি বলে যে এ এর অন্তর্নিহিত হওয়ার হার বের করো, বা বি এর অন্তর্নিহিত হওয়ার হার বের করো, বা তোমাকে যদি বলে ই এর উৎপন্ন হওয়ার হার বের করো, বা এফ এর উৎপন্ন হওয়ার হার বের করো, তখন কিন্তু এখানে কোফিশিয়েন্ট আমরা ব্যবহার করব না। কি বললাম? যদি কারো অন্তর্নিহিত হওয়ার হার বা উৎপন্ন হওয়ার হার যদি বের করতে বলে সেক্ষেত্রে কোফিশিয়েন্ট কাজ করবে না বা কোফিশিয়েন্ট আমরা ব্যবহার করব না। মাথায় ঢুকে গেছে এটা? কিরকম? বা তোমাকে যদি এটা হলো বিক্রিয়ার হারকে আমরা এইভাবে প্রকাশ করলাম, এবার তোমাকে যদি বলে এ এর অন্তর্নিহিত হওয়ার হার, তখন কি করব? তখন কি বললাম যে সহগটা থাকবে না, বাকি যেটা থাকবে অর্থাৎ কি ডেল এ বাই ডেল টি। ঠিক আছে, এটা হলো কি না এর অন্তর্নিহিত হওয়ার হার। এখন যদি বি বলে বি এর অন্তর্নিহিত হওয়ার হার, তখন কি হবে? তখন শুধুমাত্র মাইনাস ডেল বি বাই ডেল টি হবে। একরকম ভাবে তোমাকে যদি বলে ই এর উৎপন্ন হওয়ার হার বের করো, তখন কি করবে? তখন জাস্ট হচ্ছে গিয়ে ডেল ই বাই ডেল টি, এটাই হচ্ছে গিয়ে ই এর উৎপন্ন হওয়ার হার। ব্যাপারটা বোঝা গেছে যে কিভাবে হলো? অর্থাৎ কি আমরা বিক্রিয়ার হার যখন প্রকাশ করব তখন সহগগুলো অবশ্যই ইউজ করব, সহগগুলো প্রত্যেকটা বাই হয়ে যাবে। কিন্তু যখন তোমাকে বলে দেবে মানে অঙ্কের মধ্যে এই সমস্ত এই কনসেপ্টটা তোমার অঙ্ক করতে কাজে লাগবে, তখন তোমাকে অঙ্কের মধ্যে বলে দেবে যে এ এর অন্তর্নিহিত হওয়ার হার এত, তার মানে কি তুমি বুঝিয়ে যাবে যে ডেল এ বাই ডেল টি সেটার মানটা তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা বিক্রিয়ার হার সম্বন্ধে বুঝতে পারলাম। আচ্ছা এবার আমরা দেখে নেব যে বিক্রিয়ার হার সেটাকে কত ভাগে ভাগ করা হয়, অর্থাৎ কি আমরা মনে রাখবো যে এই যে বিক্রিয়ার হার সেটাকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ কি বিক্রিয়ার হারকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে গড় বিক্রিয়ার হার, একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। আচ্ছা গড় বিক্রিয়ার হার দেখো নাম থেকে বোঝা যাচ্ছে, গড় বিক্রিয়ার হার কাকে বলবো না হচ্ছে গিয়ে মানে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে, অর্থাৎ কি ধরে নাও সাপোজ একটা বিক্রিয়া শুরু করেছিলাম, ধরে নাও এ থেকে আমার হচ্ছে বি তৈরি হচ্ছে, তো এই বিক্রিয়াটা আমরা ধরে নাও একটা শুরু থেকে ধরে নাও আমরা ধরে নাও টাইম ধরে নাও 5 মিনিট আমি শুরু করলাম, দেখছি যে এ কত পরিমাণ বিতে কনভার্ট হচ্ছে, মানে এর গাঢ়ত্ব কতটা আছে 5 মিনিটে। এবার আমি ধরে নাও একটা নির্দিষ্ট সময় ব্যবধানে ধরে নাও অনেকক্ষণ পরে ধরে নাও t = 20, এটা ধরে নাও 5 মিনিট এবং 20 মিনিট পরে আমি দেখছি যে এর গাঢ়ত্ব কত হলো, অর্থাৎ কি তো তখন অর্থাৎ নির্দিষ্ট সময় ব্যবধানের মধ্যে বললাম একটা নির্দিষ্ট সময় ব্যবধানের মধ্যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস বা বিক্রিয়ত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি এবং সময়ের যে অনুপাতটা সেটাকে আমরা বলবো গড় বিক্রিয়ার হার। ব্যাপারটা বোঝা গেল না? অর্থাৎ কি কোন একটা নির্দিষ্ট সময় ব্যবধানের মধ্যে
বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের যে পরিবর্তন এবং যে সময়ের মধ্যে ওই যে পরিবর্তনটা হলো সেই সময়ের অনুপাতটা, অর্থাৎ কি বললাম যে গাঢ়ত্বের পরিবর্তন বাই সময় এর পরিবর্তন, এই যে অনুপাতটা সেটাকে আমরা বলবো কি গড় বিক্রিয়ার হার। বোঝা গেল? দেখো ব্যাপারটা কিরকম না, এরকম যে আমি বললাম যে এখান থেকে যদি না আমরা গড় বিক্রিয়া হারকে যদি আমরা প্রকাশ করি তো তাহলে কিভাবে বলবো যে গড় বিক্রিয়া মানে কি, এটাকে আমরা ডেল মানে বড় পার্থক্য, মানে কি এক্ষেত্রে পার্থক্যটা অনেক বেশি হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, বিক্রিয়ার হার গড় বিক্রিয়ার হারকে যদি আমরা এই আর এভারেজ এভিজি আর এভারেজ অর্থাৎ কি গড় বিক্রিয়ার হার, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব না, যদি এর সাপেক্ষে প্রকাশ করতে চাই তাহলে কি পাবো ডেল এ বাই ডেল টি, সামনে একটা মাইনাস লাগাতে হবে, কেননা ওই তো বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি প্রকাশ করি সেটা তো মাইনাস ইউজ করতে হয়, সেটা আমরা জানি কেন ইউজ করতে হয়। একইভাবে ডেল বি বাই ডেল টি, এটা আমরা কি পেয়ে যাবো না বিক্রিয়াজাত পদার্থের বিক্রিয়ার হার গড় বিক্রিয়ার হার পেয়ে যাবো। একই রকম ভাবে এখানে যদি কোনো সহগ থাকে তাহলে সহগগুলো কি হয়ে যাবে না বাই হয়ে যাবে। ঠিক মানে ওই যে আমরা বিক্রিয়ার হার যেভাবে প্রকাশ করলাম সেটাই হচ্ছে কি তোমার এই এভারেজ বিক্রিয়ার হার। এবার আরেকটা বিক্রিয়ার হার এখন আমরা পড়বো এখান থেকে, সেটা হচ্ছে গিয়ে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। আচ্ছা তাৎক্ষণিক বা সেটাকে বলে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন রেট। ইনস্ট্যান্ট মানে কি, যে কোনো মুহূর্তে আমি যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার দেখতে চাই, মানে আমি কি বলতে চাচ্ছি যে ধরো না মানে এই গড় বিক্রিয়ার হারটা না সেটা হচ্ছে কি কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রকৃত বিক্রিয়ার হার হতে পারে না। কেন? কেন গড় বিক্রিয়া মানে কি, যে কোনো একটা বিক্রিয়া যখন চলার সময় এখানে আমরা ধরে নিচ্ছি কি যে এই যে টি সময় পরে মানে ডেল টি, এই টাইমের মাঝখানে এর গাঢ়ত্বটা কনস্ট্যান্টলি পরিবর্তন হচ্ছে, কিন্তু এর যে মাঝখানে এই যে তোমার A2 থেকে A1 এটা হওয়ার মাঝখানে যে গাঢ়ত্বের পরিবর্তন গুলো সেটা তো কনস্ট্যান্টলি পরিবর্তন হবে না, সেটা তো কোনো সময় বেশি হবে কোনো সময় কম হবে। তো তাই জন্য এইভাবে যে আমরা এভারেজ রিঅ্যাকশন রেটটা যে বের করছি সেটা কিন্তু একটা বিক্রিয়ার প্রকৃত হার হতে পারে না। মানে আমরা ওইভাবে বলতে পারি না যে এই সময়ের মধ্যে এতটা পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু আমরা প্রকৃত হার বলতে পারি না। তাই জন্য বিক্রিয়ার যদি প্রকৃত হার বলতে হয় তাহলে আমাদের কি করতে হবে না, ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে গাঢ়ত্বের কি পরিবর্তন হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ তাৎক্ষণিক বিক্রিয়ার হার আমরা কাকে বলবো না, কোনো একটি মুহূর্তে বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনকেই আমরা বলবো কি না তাৎক্ষণিক বিক্রিয়ার হার। দেখো এই তাৎক্ষণিক বিক্রিয়ার হার কিন্তু তোমাদের WBCHSC বোর্ডের অর্থাৎ তোমাদের বোর্ডের 2018 সালে সংজ্ঞা দিয়েছিল যে তাৎক্ষণিক বিক্রিয়ার হার কাকে বলে। তো তাৎক্ষণিক বিক্রিয়ার হার কাকে বলে সেটা আমরা বুঝতে পারলাম। তো যদি তোমার পরীক্ষায় সংজ্ঞা আসে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তার এক্সপ্রেশনটা দিয়ে দেবে যে কিভাবে সেটা আমরা প্রকাশ করবো। তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে দেখো আমরা গড় বিক্রিয়ার হার এইভাবে প্রকাশ করতে পারবো। কিভাবে প্রকাশ করবো, ধরুন এ থেকে একটা বি তৈরি হচ্ছে, একটা বিক্রিয়া, তো সেখান থেকে আমরা এটাকে প্রকাশ করার জন্য বিক্রিয়ার হারকে আমি যদি এর সাপেক্ষে যদি তাৎক্ষণিক বিক্রিয়ার হার প্রকাশ করতে চাই তো তাহলে আর ইনস্ট্যান্ট, তো সেটা আমরা কিভাবে প্রকাশ করব না হচ্ছে কি আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি কিরকম না ডেল এ এর গাঢ়ত্ব বাই ডি গিয়ে তোমার ডেল টি এরকম লিখতে পারি, কিন্তু সামনে মাইনাস থাকবে। এখন এটা কি হবে লিমিট টি টেন্ডস টু 0, অর্থাৎ কি এই যে পার্থক্যটা ডেল টি, অর্থাৎ আমি কি বলি তাৎক্ষণিক বিক্রিয়া মানে কি আমরা যে কোনো মুহূর্তে বিক্রিয়াটা দেখবো যে এখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের কি পরিবর্তন হলো, মানে যে কোনো মুহূর্তে যদি আমরা দেখতে চাই সেটাকে বলবো তাৎক্ষণিক বিক্রিয়ার হার। কেন দেখো এখান থেকে কি বললাম, তাহলে টি টেন্ডস টু যদি 0 হয়ে যায় তাহলে এই পার্থক্যটা অলমোস্ট 0 হয়ে যাবে, তাহলে আমি যে কোনো সময়ে আমি দেখতে পারবো যে গাঢ়ত্বের কি পরিবর্তন হচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে সেটাকে আমরা বলবো ইনস্ট্যান্ট বিক্রিয়ার হার। তো সেটাকে আমরা এটাকে বা আমরা এইভাবে প্রকাশ করতে পারবো যে লিমিট টি টেন্ডস টু, এটাকে আমরা বলবো কি যখন আমরা ক্ষুদ্র কোনো পার্থক্য যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে সেটা আমরা ডি দিয়ে ডিফারেন্সিয়াল আকারে প্রকাশ করি। অর্থাৎ ডি আমরা বলতে পারি এটাকে ডি এ বাই ডিটি, সামনে মাইনাস লাগিয়ে দিলাম। অর্থাৎ কি তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে আমরা ডি এ বাই ডিটি এইভাবে প্রকাশ করবো। এখন যদি বির সাপেক্ষে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে কি হবে বলো, ডিবি বাই ডিটি, এটা হয়ে যাবে কি বির সাপেক্ষে কোনো একটা বিক্রিয়ার এই বিক্রিয়াটির ইনস্ট্যান্ট বিক্রিয়ার হার আমরা এইভাবে প্রকাশ করতে পারলাম। আচ্ছা এখান থেকে একটা জিনিস বলো যে কোনো একটা বিক্রিয়ার হার কে যদি আমরা প্রকাশ করতে চাই, মানে বিক্রিয়ার হারকে আমরা বলতে যাচ্ছি, তাহলে গড় বিক্রিয়ার হারটা বেশি যুক্তিযুক্ত না তাৎক্ষণিক বিক্রিয়ার হারটা বেশি যুক্তিযুক্ত, মানে কোনটা পারফেক্টলি বিক্রিয়ার হারকে প্রকাশ করছে বলো দেখি। গড় বিক্রিয়াকে যে আমরা প্রকাশ করছি, গড় বিক্রিয়া কিন্তু তোমার কি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানের মধ্যে, অর্থাৎ কি এখান থেকে আমি ধরে নাও মানে শুরু করলাম আর এই পর্যন্ত গেল, আমি ধরে নিচ্ছি কি যে এই অবস্থা থেকে এই অবস্থার মাঝখানে কিন্তু এর গাঢ়ত্ব বা বির গাঢ়ত্বের কনস্ট্যান্টলি পরিবর্তন হচ্ছে, কিন্তু বিক্রিয়ার মাঝখানে কি এটা কখনো সম্ভব যে এটা গাঢ়ত্ব কনস্ট্যান্টলি পরিবর্তন হবে, এরকম কিন্তু কখনো হয় না।
তার মানে কি আমরা এই যে এটুকু সময়ের মাঝখানে ধরে নিলাম যে এর গাঢ়ত্বের কোনো কনস্ট্যান্টলি পরিবর্তন হচ্ছে, তো এটা যেহেতু হয় না, অর্থাৎ গড় বিক্রিয়ার হার কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রকৃত হারকে নির্দেশ করে না। প্রকৃত হারকে নির্দেশ করতে গেলে আমাদের প্রকাশ করবে প্রয়োজন পড়বে সেটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তাৎক্ষণিক বিক্রিয়ার হার মানে কি আমরা যে কোনো মুহূর্তে যেহেতু বিক্রিয়াটা হারটা বের করতে পারছি, তার মানে সেটাই হবে ওই বিক্রিয়াটির প্রকৃত বিক্রিয়ার হার। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাৎক্ষণিক বিক্রিয়ার হার এবং গড় বিক্রিয়ার হারকে আমরা বের করব কিভাবে বলো দেখি। দেখো, গড় বিক্রিয়ার হার এবং হচ্ছে গিয়ে তাৎক্ষণিক বিক্রিয়ার হার, এই দুটাকে আমরা গ্রাফের সাহায্যে নির্ণয় করতে পারবো, মানে প্র্যাকটিক্যালি আমরা গ্রাফের সাহায্যেই নির্ণয় করি আর কি। ঠিক আছে, আচ্ছা বলো গ্রাফটা কিরকম হবে? আমরা কি সবসময় কার সাপেক্ষে কার গ্রাফ অঙ্কন করি? একটু আগে প্রথমে শুরুতেই বলেছিলাম, এদিকে আমরা নেব কি গাঢ়ত্ব, এদিকে নেব গাঢ়ত্ব, এদিকে আমরা নেব সময়। ঠিক আছে, আচ্ছা যদি ধরুন এই আমার এই বিক্রিয়াটা আমরা করছি আর কি, এ থেকে বি হচ্ছে, যদি এই বিক্রিয়াটা যদি আমরা গ্রাফ তৈরি করি, তো তাহলে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি গ্রাফটা প্রকাশ করি তাহলে কিরকম হয় বলো? গ্রাফটা কি হবে? সঙ্গে সঙ্গে যখন t = 0 তখন এর গাঢ়ত্ব ম্যাক্সিমাম থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কি হবে না এর গাঢ়ত্ব কমতে থাকবে, তাহলে এটা হবে। তো তাহলে এইভাবে কি হবে, আমরা প্রথমে কি করবো, ধরুন বিক্রিয়াটা শুরু করলাম, তো তাহলে আমরা এইভাবে গ্রাফটা প্রথমে তৈরি করে নেব, তৈরি করে নিলাম। এবার তোমাকে যদি বলা হয় যে এবার যদি বিক্রিয়া হার বের করতে হয়, তাহলে সাপোজ ধরে নাও আমি ধরে নাও 5 মিনিট যখন ধরে নাও আমরা প্রথমে শুরু করলাম, 5 মিনিট পরে আমি দেখতেছিলাম যে এখন আমার বিক্রিয়ার হার মানে যে গাঢ়ত্ব কত আছে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত আছে, তাহলে এখানে ধরুন আমার সাপোজ হচ্ছে কি 10 পাওয়া গেল। আচ্ছা, গাঢ়ত্বকে আমরা কি এককে প্রকাশ করি? ধরুন মোল পার লিটার আমরা এককে প্রকাশ করি। তাহলে ধরে নাও শুরুতে আমার কি আছে না, যেমন 5 মিনিট পরে আমি দেখলাম বিক্রিয়ার যে গাঢ়ত্বটা সেটা হচ্ছে কি 10 মোল পার লিটার ছিল। একই ভাবে ধরুন আমি 10 মিনিট পরে দেখলাম, সাপোজ ধরে নাও 10 মিনিট পরে আমি দেখছি, যেখানে 10 মিনিট পরে তাহলে আমি দেখছি যে বিক্রিয়ার হারের কি পরিবর্তন হবে, মানে কি এবার গাঢ়ত্বটা কি আছে। ঠিক আছে, তাহলে এখানে ধরলাম আমার বিক্রিয়ার হারটা এখানে ধরে নাও আমার হয়েছে 5 মোল পার লিটার, এটা হয়েছে। তো তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারবো না, এখান থেকে গড় বিক্রিয়ার হারটা কিভাবে বের করতে পারবো বলো? যে এক্ষেত্রে আমরা কি করবো, যে এই যে 5 অর্থাৎ কি 5 - 10 বা এখান থেকে কি 10 - 5, এখান থেকে তো সামনে এই গাঢ়ত্বের পরিবর্তন, এটাকে সামনে একটা মাইনাস লাগাতে হবে। তাহলে এটা হয়ে গেল কি ওই বিক্রিয়াটার হার, আমরা এইভাবে গড় বিক্রিয়ার হার অর্থাৎ কি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা নির্দিষ্ট গাঢ়ত্বের পরিবর্তন এর যে পার্থক্যটা মানে রেশিওটা, সেটাকে আমরা কি করতে পারবো না গড় বিক্রিয়ার হারটা বের করে নিতে পারবো। কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়ার হারের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এটা তো আমরা ধরে নাও বিক্রিয়াত পদার্থের ক্ষেত্রে বের করলাম, একেবারে বিক্রিয়াত পদার্থের ক্ষেত্রে আমরা বের করতে পারবো। বিক্রিয়াত পদার্থের ক্ষেত্রে গ্রাফটা কিরকম হয় বলো? তখন গ্রাফটা এরকম হয়ে যাবে, তখন এখন t একটা নির্দিষ্ট সময় দেখবো গাঢ়ত্ব কি হয়েছে, বা ধরুন নির্দিষ্ট করে আবার দেখবো যে গাঢ়ত্ব কি পরিবর্তন হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে বিক্রিয়াত পদার্থের সাপেক্ষেও বের করতে পারি, আবার বিক্রিয়ক পদার্থের সাপেক্ষেও বিক্রিয়ার হারটা নির্ণয় করতে পারি, সেটা গড় বিক্রিয়ার হার গেল। এখন তাৎক্ষণিক বিক্রিয়ার হারটা যদি প্রকাশ করতে যাই তাহলে কিরকম হয় বলো? তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ আছে, এদিকে টাইম আছে। ঠিক আছে, আচ্ছা এবার কি হবে, এক্ষেত্রে ধরুন আমার যদি বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি প্রকাশ করতে চাই বিক্রিয়ক পদার্থের, তাহলে গ্রাফটা কিরকম হবে? এই হবে। এবার আমাকে কি বের করতে হবে না, যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার বের করতে হবে। তাহলে যদি যে কোনো মুহূর্তে যদি আমি বিক্রিয়ার হারটা বের করি, তো সাপোজ ধরুন আমি এই পয়েন্টে এই পয়েন্টে আমি দেখতে চাচ্ছি বিক্রিয়ার হারটা কি হবে, তাহলে এখান থেকে আমি কি করব না এই গ্রাফটা এখানে পৌঁছাবো, পৌঁছানোর পরে কি করব না এখান থেকে আমরা কি করব না একটা ট্যানজেন্ট অঙ্কন করব, মানে কি বললাম স্পর্শক অঙ্কন করব। এবারে স্পর্শক অঙ্কন করার পরে স্পর্শকটার যে নতি পাওয়া যাবে অর্থাৎ কি স্লোপ পাওয়া যাবে, সেই স্লোপটাই হবে বিক্রিয়ার হার। কি বললাম, আমরা তাৎক্ষণিক বিক্রিয়ার হার বের করবো কি না গ্রাফের নতি থেকে বের করতে পারবো। অর্থাৎ নতি কিভাবে বের করতে হয় বলো? তাহলে যেখানে স্পর্শক তৈরি করলাম সেই স্পর্শকের ক্ষেত্রে একটা ডেল তৈরি করা হবে। এটার অর্থাৎ কি মানে নতি মানে কি, সাপোজ ধরুন আমাকে যদি তাৎক্ষণিক বিক্রিয়া হার বের করতে চাই, অর্থাৎ ধরে নাও এই বিক্রিয়াটা এ থেকে আমার হচ্ছে বি তৈরি হচ্ছিল, এই বিক্রিয়াটা বের করতে চাই, অর্থাৎ কি dA/dt এর সামনে মাইনাস থাকবে, সেটা সমান সমান কি হবে না হচ্ছে কি নতি। ঠিক আছে, এই নতি অর্থাৎ কি নতিটা আমরা কিভাবে বের করতে পারবো না, এটা সমান সমান tan থিটা, আমরা জানি কি tan থিটা। এই tan থিটা যদি বের করে নিতে পারি, ধরুন সাপোজ তোমাকে একটা অ্যাঙ্গেলটা দেওয়া আছে যে কোন অ্যাঙ্গেলে এই স্পর্শকটা তৈরি হয়েছে, সেই যদি থিটাটা দেওয়া থাকে তাহলে আমরা এই বিক্রিয়ার হারটা বের করে নিতে পারবো, তাৎক্ষণিক বিক্রিয়ার হার বের করতে পারি। বা আমাকে কি করবে না, তোমাকে ধরে নাও এইদিকে দেওয়া আছে, অর্থাৎ কি যে হচ্ছে কি তোমার এইখানে এই dy মানে y এর গাঢ়ত্ব এবং x এর গাঢ়ত্ব, অর্থাৎ কি এখান থেকে আমরা বের করতে সাপোজ ধরে নাও এটা তোমার a, এটা ধরে নাও b, এটা হচ্ছে কি c, এই ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ কি এই যে গাঢ়ত্বটা অর্থাৎ কি এই যে নির্দিষ্ট এই যে গাঢ়ত্বটা, ঠিক আছে, অর্থাৎ কি AB এর গাঢ়ত্ব এবং এখান থেকে BC অর্থাৎ কি এখান থেকে এটুকু বের করব, অর্থাৎ কি BC এই দৈর্ঘ্যটা দিয়ে আমরা যদি ভাগ করি অর্থাৎ কি তাহলে আমরা কি নতি পেয়ে যাব। tan থিটা মানে তো সেটা যে তোমার dy, বা আমরা বলতে পারি যে tan থিটা মানে কি dy/dt dx,
এটা মানে হচ্ছে ট্যান থিটা, মানে স্লোপকে আমরা এইভাবে বের করি আর কি। ঠিক আছে, তাই জন্য কি করতে হবে, যদি ইনস্ট্যান্ট বিক্রিয়া হার বের করতে হয় তাহলে তার স্পর্শক অঙ্কন করতে হবে, স্পর্শক অঙ্কন করে তার নতি বের করতে হবে, আর নতিটা যেটা হবে সেটাই হবে ওই বিক্রিয়াটার কি হবে না তাৎক্ষণিক বিক্রিয়ার হার। এটাকে আমরা প্র্যাকটিক্যালি এইভাবে বের করি। যখন তোমরা ধরো যখন গ্র্যাজুয়েশনে উঠে যাবে, গ্র্যাজুয়েশনে উঠে গিয়ে তোমাদের কাইনেটিক্সে একটা প্র্যাকটিক্যাল করতে হবে, তো তখন কিন্তু আমরা এই প্রসেসেই দেখবে যে এই প্রসেসেই আমরা কি করি না তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে বের করি আর কি। তোমাকে ওই গ্রাফটা তৈরি করে নিতে হবে প্র্যাকটিক্যাল করে করে, তারপরে ওখান থেকে তোমাকে ওই যে কোনো একটা পয়েন্টে তোমাকে স্পর্শক অঙ্কন করতে হবে, স্পর্শক অঙ্কন করে সেখান থেকে নতি বের করে বিক্রিয়ার হারটা বের করতে হবে। বিক্রিয়ার হার আমরা মানে একটু আগে দেখলাম, বিক্রিয়ার হার সমান সমান কি দেখলাম, উপরে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বা বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, আর নিচে কি ছিল সময়ের পরিবর্তনটা ছিল। অর্থাৎ যেমন একটু আগে দেখলাম যদি ধরে নাও dA বাই dt এরকম করে আমরা প্রকাশ করলাম না, যে ডেল টি মাইনাস এরকম করে প্রকাশ করলাম না, তার মানে কি আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ কি বিক্রিয়ার হারে যদি একক বের করতে চাই তাহলে উপরে আমার কি গাঢ়ত্ব থাকবে, অর্থাৎ কি উপরে একটা গাঢ়ত্ব রাশি আছে আর নিচে সময় রাশি আছে। অর্থাৎ কি আমাকে যদি বিক্রিয়ার হারের একক বের করতে হয় তাহলে গাঢ়ত্বের একক এবং সময়ের একক এর উপর নির্ভর করবে বিক্রিয়ার হারের এককটা। আচ্ছা, গাঢ়ত্বকে আমরা কিভাবে প্রকাশ করি বলো, যদি সেই বিক্রিয়াটি অ্যাকুয়াস সলিউশনে জলের মধ্যে হয় তাহলে জলের মধ্যে হলে সেটাকে আমরা মোলারিটিতে প্রকাশ করব। অর্থাৎ কি তোমার সেক্ষেত্রে আমরা একক কি ইউজ করবো না, মোল পার লিটার একক ইউজ করবো। অর্থাৎ কি গাঢ়ত্বের একক যদি অ্যাকুয়াস সলিউশনের মধ্যে হয় তাহলে সেটাকে কি বলবো না হচ্ছে কি মোল পার লিটার, এটা হবে কি গাঢ়ত্বের একক। আর সময়ের এককটা সেটাকে আমরা মোস্ট অফ কেসে কি করি না যে সেকেন্ডে প্রকাশ করি, কিন্তু সেটা তুমি মিনিটেও প্রকাশ করতে পারো, ঘন্টাতেও প্রকাশ করতে পারো, তো আমরা সেকেন্ডে বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ করবো। তাই জন্য আমাদের অ্যাকচুয়ালি তোমার তাহলে এককটা কি দাঁড়াবে না হচ্ছে কি তোমার মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা কি হয়ে গেল না হচ্ছে গাঢ়ত্বের একক। একই রকম ভাবে ধরে নাও যে বিক্রিয়াটা আমরা নিয়ে আলোচনা করছি সেই বিক্রিয়াটা তো আমার গ্যাসিয়াসও হতে পারে, অর্থাৎ সেখানে প্রত্যেকটা বিক্রিয়ক এবং বিক্রিয়ক পদার্থ সবগুলোই গ্যাসিয়াস হতে পারে। যদি গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে তো আমরা গাঢ়ত্ব তো বের করতে পারবো না, তখন আমরা কি ক্যালকুলেশন করি না প্রেসার ক্যালকুলেশন করি। তো সেক্ষেত্রে আমরা কি করবো যে সেক্ষেত্রে তোমার উপরে তখন কি হবে প্রেসার, পার্শিয়াল প্রেসার থাকবে বিক্রিয়ক বা বিক্রিয়ক পদার্থের পার্শিয়াল প্রেসার, আর নিজের সময় থাকবে। তাহলে তখন আমরা কি করবো, যদি সবগুলো যদি গ্যাসিয়াস সাবস্টেন্স হয়, গ্যাস যদি হয়, তো সেক্ষেত্রে আমরা কি করবো উপরে আমাকে প্রেসারের ইউনিট লিখতে হবে। প্রেসারের ইউনিট কি হয় বলো, এটিএম হয়, আর নিচে তো সময়ই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এককটা কি দাঁড়াবে না হচ্ছে কি এটিএম সেকেন্ড ইনভার্স বা টাইম ইনভার্স বলতে পারো। তো সেটাকে যদি তুমি সেকেন্ডে প্রকাশ করো তাহলে সেকেন্ড ইনভার্স লিখবে, যদি মিনিটে প্রকাশ করো তাহলে মিনিট ইনভার্স লিখবে, যদি সেটা ঘন্টায় প্রকাশ করো তাহলে ঘন্টায় আওয়ার্স ইনভার্স লিখবে। এখন সেটা তুমি যদি ইয়ারে প্রকাশ করো, এক বছর যদি প্রকাশ করো তাহলে পার ইয়ার্স লিখবে। তো সেটা যে ইউনিটে দেওয়া থাকবে তুমি সেইভাবে প্রকাশ করবে। তবে আমরা মোস্ট অফ কেসে তোমরা দেখতে পাবে যে সেটাকে আমরা সেকেন্ড ইনভার্সে প্রকাশ করবো, বা অঙ্কের ক্ষেত্রে দেওয়া থাকলে তুমি সেকেন্ডে সেটা প্রকাশ করে নিয়ে লিখতে পারো, সেক্ষেত্রে তুমি ইউনিটটার উপর ডিপেন্ড করবে। তাই জন্য সেটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ইউনিটটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে তুমি টাইমটাকে কিসে প্রকাশ করছো। তাই জন্য টাইমটাকে তুমি যদি সেকেন্ডে বসাও তাহলে এখানে ইউনিটটা হয়ে যাবে সেকেন্ড ইনভার্স, আর তুমি টাইমটা যদি মিনিটে বসাও তাহলে টাইমটা হয়ে যাবে কি মিনিট ইনভার্স হয়ে যাবে এককটা। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমরা বিক্রিয়ার হারের একককে আমরা কিভাবে প্রকাশ করব, এককটা তো মাথায় ঢুকে নাও, এগুলো কিন্তু কাজে লাগবে পরবর্তীতে। তাহলে চলো এতক্ষণ ধরে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তো সেগুলোর উপরে ম্যাথমেটিক্যাল উদাহরণ নিয়ে নেবো, কারণ ম্যাথমেটিক্যাল উদাহরণ না নিলে আমাদের এই চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্টের উপরেই যে যদি অঙ্কগুলো আমরা পরপর যদি সেই টপিকের উপরে যদি না করি তাহলে কিন্তু কনসেপ্ট আমাদের পুরো ক্লিয়ার হবে না। তাই জন্য চলো আমরা এখন কিছু অঙ্কের উদাহরণ নিয়ে নিই, যেগুলো করলে আমাদের কি হবে না হচ্ছে পুরো কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। দেখো কিরকম বলছি, যে এখান থেকে তোমার এই অঙ্কটা কি বলেছে, দেখো কি বলেছে, একটি আবদ্ধ পাত্রে এই বিক্রিয়াটা দেওয়া আছে। কি বিক্রিয়া দেওয়া আছে না 2a প্লাস 2a থেকে তৈরি হচ্ছে কি না 4b প্লাস c, এই বিক্রিয়াটা তৈরি হচ্ছে, গ্যাসিয়াস বিক্রিয়া হচ্ছে। যদি 10 সেকেন্ড সময়ে b এর গাঢ়ত্বের পরিবর্তন বা কি বলেছে b এর গাঢ়ত্ব এত বৃদ্ধি পায় তবে ওই সময়ের ব্যবধানে b এর উৎপন্ন হওয়ার হার, a এর অন্তর্হিত হওয়ার হার এবং বিক্রিয়াটির হার নির্ণয় করতে বলেছে। ঠিক, আচ্ছা তাহলে এই বিক্রিয়ায়, আচ্ছা বিক্রিয়ার হার প্রথমে বলো তো কি হবে, বিক্রিয়ার হার কিভাবে লিখবো বলো, কি হবে বিক্রিয়ার হার মানে কি ওই ইয়েটা পড়বে সহগটা তখন বাই হয়ে যাবে, তাহলে কি হবে বলো। আর বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি বিক্রিয়ার হার প্রকাশ করতে যাই তাহলে 1/2 ইন্টু ডেল এ বাই ডেল টি। একইভাবে যদি বি সাপেক্ষে যদি প্রকাশ করতে চাই তাহলে কি বলবো 1/4 ইন্টু ডেল বি বাই ডেল টি। একইভাবে সি সাপেক্ষে প্রকাশ করতে গেলে কি হবে ডেল সি
বাই ডেল টি, এটা কি হয়ে গেল না, বিক্রিয়াটার হার আমরা প্রকাশ করতে পারবো। এদের মধ্যে কোনো একটা জানা থাকলে আমরা বিক্রিয়ার হার বের করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমার প্রথমে কি বলেছে, এক নম্বরটাও দেখো, এক নম্বরটা কি বলেছে না, বি এর উৎপন্ন হওয়ার হার বের করতে বলেছে। আচ্ছা, বি এর উৎপন্ন হওয়ার হার, আচ্ছা 1/4 ইন্টু ডেল বি বাই ডেল টি, এটা কি লিখবো 1/4, এটা কি লিখবো, লিখবো। তখন আমি কি বললাম যে উৎপন্ন হওয়ার হার বা অন্তর্নিহিত হওয়ার হার, এটা প্রকাশ করার জন্য তার সহগগুলো প্রয়োজন পড়বে না, অর্থাৎ কি তখন সহগ কিন্তু লিখবো না, এটা মাথায় ঢুকিয়ে নাও। এটাই কিন্তু এই কনসেপ্টটার জন্য কিন্তু আমি অঙ্কটা করালাম। কি বললাম, যখন তোমাকে বি এর উৎপন্ন হওয়ার হার বা বলবে যে এর অন্তর্নিহিত হওয়ার হার, তখন আমরা সহগগুলো ইউজ করব না, জাস্ট ওই পার্থক্য, গাঢ়ত্বের পার্থক্য বা সময় পার্থক্য, সেটা দিয়ে কিন্তু আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, তাহলে কি বলো, এখান থেকে তোমার কি বলেছে যে তোমার বি এর উৎপন্ন বৃদ্ধি পায়, তার মানে প্রথমে 0 থেকে তোমার এতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে মানে গাঢ়ত্বের পার্থক্যটা দেওয়া আছে কত না, হচ্ছে 5 × 10⁻³ মোল লিটার ইনভার্স দেওয়া আছে। আচ্ছা, আর নিচে সময় পার্থক্য 10 সেকেন্ড সময় ব্যবধানের মধ্যে বলেছে, তাহলে নিচে তাহলে 10 থাকবে, তাহলে এত কি সেকেন্ড, তাহলে আলটিমেটলি কি হবে, এটা 5 × 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা হয়ে গেল কি, আমি কি পেয়ে গেলাম না, বি এর উৎপন্ন হওয়ার হার আমরা পেয়ে গেলাম, বি কি পরিমাণে উৎপন্ন হবে সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখে নেব কি বলেছে না, এ এর অন্তর্হিত হওয়ার হার বের করতে বলেছে। আচ্ছা, অন্তর্হিত হওয়ার হার ব্যাপারটা কিরকম, দেখো ব্যাপারটা এরকম যে তোমার হচ্ছে গিয়ে 2 নম্বরটা, এ এর হার মানে কিন্তু এই যে মাইনাস ডি এ বাই ডিটি, এটা মানে কিন্তু অন্তর্নিহিত, এই মাইনাসটা মানে কিন্তু তোমাকে কি না, এই তোমার ডেল এ বাই ডেল টি, এই ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে। আচ্ছা, অন্তর্নিহিত হওয়ার হার মানে কিন্তু তোমাকে এই মাইনাস সমেত পুরো ভ্যালুটার মান বের করতে বলেছে, সেটা কিন্তু খেয়াল রাখবে। তার মানে আমার কি লাগবে এখন, ডেল এ বাই ডেল টি এর মানটা বের করতে হবে। এবার তুমি এই যে বিক্রিয়ার হারের যে একক মানে সমীকরণটা আছে সেটা একটু খেয়াল করো। এখান থেকে তোমাকে কি করতে হবে না, এই রাশিটা তোমাকে বের করতে হবে। আর এখান থেকে তুমি কি এক্ষুনি দেখলে যে ডেল বি বাই ডেল টি এর মানটা তুমি বের করে ফেলেছো, প্রথমেই তুমি বের করে ফেলেছিলে যে এর উৎপন্ন হওয়ার হার তুমি বের করে ফেলেছো। তাহলে তুমি যদি এই দুটাকে ইকুয়াল করে দিয়ে তুমি এই মানটা বের করে নিতে পারবে না, পারবে তো? তাহলে এখান থেকে তাই করো। তাহলে কি করবো বলো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে -1/2 ইন্টু ডেল এ বাই ডেল টি ইজ ইকুয়ালস টু 1/4 ইন্টু ডেল বি বাই ডেল টি, এটা আমরা করতে পারি। তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে, যে মাইনাস এটা বের করতে হবে, অর্থাৎ আমি যদি এই দুইটাকে যদি এদিকে গুণ করে দিই তাহলে কি হবে, মাইনাস এটার মানটা আমি বের করে নিতে পারলাম, অর্থাৎ কি এর অন্তর্নিহিত হওয়ার হার বের করে নিতে পারবো। এখান থেকে 2 দিয়ে কাটলে কি 2 হবে হাফ, অর্থাৎ কি আমরা কি পাবো যে হাফ ইন্টু এর মানটা তো আমরা এক্ষুনি বের করে নিতে পারলাম, সেটা কত ছিল 5 × 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা এর অন্তর্নিহিত হওয়ার হার বের করে নিতে পারলাম। কি বের করতে বলেছে না, বিক্রিয়াটির হার বের করতে বলেছে। তাহলে বিক্রিয়ার হারটি তোমরা এর সাপেক্ষেও বের করতে পারো বা এর সাপেক্ষেও বের করতে পারো। দেখো আমি এর সাপেক্ষে বের করছি, তোমরা বির সাপেক্ষে বের করে তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। তাও কি বললাম, যদি এর সাপেক্ষে বিক্রিয়াটির হার বের করি তাহলে বিক্রিয়ার হার সমান কি দেখতে পাচ্ছি, -2 ইন্টু ডেল এ বাই ডেল টি, এটা করে দাও। এটা মান তো এক্ষুনি বের করে নিলে, সেটা বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। আচ্ছা, মাইনাস এটা সমেত কিন্তু আবার বিক্রিয়ার হার কিন্তু আবার মাইনাস করে দিও না, কারণ মাইনাস ওটা অন্তর্নিহিত হওয়ার মানে কিন্তু মাইনাস সমেত ওটা এই মানটা বের করেছো তুমি। তার জন্য কি হবে, হাফ ইন্টু তুমি এটার মান এক্ষুনি বের করলে কত না, হচ্ছে তোমার 1/2 ইন্টু 5 ইন্টু 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা বের করলে তাহলে কি এটা কি করতে পারলে না, বিক্রিয়ার হার তুমি বের করতে পারলে এর সাপেক্ষে। এখন ভাই তুমি এটা তো আমি বললাম এর সাপেক্ষে, তোমরা বির সাপেক্ষে বের করে দেখো তো একই মান আসছে কিনা, দেখবে কিন্তু একই মান আসবে, আসতেই হবে একই মান। তুমি বির মান এটা সাপেক্ষে ক্যালকুলেশন করে দেখো কত আসছে, তাহলে 1/4 ইন্টু এটা আসবে, এটা ক্যালকুলেশন করে একটা নির্দিষ্ট মান আসবে, কত আসবে করো কত আসবে 0.25 ইন্টু 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা আসবে। তাহলে তোমরা এখন বির সাপেক্ষে করে দেখো যে একই ভ্যালু আসছে কিনা, ঠিক আছে। যদি না আসে তাহলে সেটা কমেন্ট করে বলবে, কারণ আসতেই হবে, কারণ এটা এর সাপেক্ষেও তুমি বিক্রিয়ার হার প্রকাশ করো যা আসবে, এর সাপেক্ষে প্রকাশ করে তাই আসবে, এর সাপেক্ষে বিক্রিয়ার হার প্রকাশ করে একই আসবে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট আমরা একটা সহজ একটা উদাহরণ নিয়ে নিই। দেখো কেন এই উদাহরণটা নিলাম আমি সেটা তোমাদেরকে একটু পরে বলছি, কিন্তু আগে দেখো অঙ্কটা পারবে কিনা। কি বলেছে, ফর দ্য কেমিক্যাল রিঅ্যাকশন, যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন দেওয়া আছে যেটা কি হেবারের প্রসেস সাহায্যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাই তো। এই প্রসেসটাতে তোমাকে কি বলেছে, নিচের কোন অপশনটা ঠিক সেটা তোমাকে বের করতে বলেছে। পারবে না এটা? সিম্পল আগে রিঅ্যাকশন রেটটা বের করো এবং কোনটার সঙ্গে কোনটা সমান করে দেখাও, এটা পারা যাবে কিনা।
দেখো এই কোশ্চিনটাই তোমাদের 2019 সালে নিট পরীক্ষায় এসেছিল। দেখো এত সহজ কোশ্চিনটা তোমাকে দিয়েছিল এই চ্যাপ্টার থেকে। তাহলে এখন কিন্তু তোমার নিটের কোশ্চিন কিন্তু খুব কঠিন হচ্ছে না, একদম সহজ কোশ্চিন হচ্ছে। তাই জন্য বলছি টার্গেটটাকে বড় করো। দেখো এই কোশ্চিনটা কিভাবে করবে বলো, কি করবো? প্রথমে রিয়াকশন রেটটা বের করে নাও। কিরকম হবে, যে কিভাবে বলবো, যে মাইনাস ডি n2 বাই ডিটি ইকুয়ালস টু কি হবে? আচ্ছা এই সহগটা তো বাই হয়ে যায়, তাহলে 1/3, সামনে একটা মাইনাস থাকবে, বিক্রিয়ক পদার্থ, তাই জন্য dH2 বাই ডিটি সমান সমান কি হবে? 1/2 ইন্টু dNH3 বাই ডিটি। এবার এখান থেকে মিলিয়ে দেখো কোন অপশনটা হবে, তাহলেই সেই অপশনটা হয়ে যাবে। তো এখান থেকে কি বলেছে, এখানে প্রথম যেটা বলো dN2 বাই ডিটি, dN2 বাই ডিটি এটা কার সঙ্গে সমান বলেছে? হাফ dNH3 বাই ডিটি, dNH3 বাই ডিটি। হ্যাঁ, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, তো এটা ঠিক আছে, এই অপশনটা ঠিক আছে। পরের অপশনগুলো দেখো। আচ্ছা 3dH2, আচ্ছা 3dH2 এটা তো 1/3 আছে। আচ্ছা 2NH3, কিন্তু তোমার এখান থেকে তো মাইনাস সাইনটা কোথায় গেল? এর সামনে তো একটা মাইনাস সাইন থাকবে, তাহলে এটা আগেই বাদ। একরকম ভাবে তোমার এই যে এটা 1/3 আছে, দেখো এর সাপেক্ষে মাইনাস 1/3 আছে, সমান সমান কি দেওয়া আছে না মাইনাস হাফ তোমার NH3/dt দেওয়া আছে। কিন্তু এখানে কোনো মাইনাস আছে? কোনো মাইনাস নেই, কারণ এটা তো বিক্রিয়াত পদার্থ, এর সামনে তো মাইনাস হবেই না। তাহলে এই অপশনটাও ভুল। বাট এই অপশনটা দেখো তোমার মাইনাস dN2 দেওয়া আছে, ভালো কথা, মাইনাস dN2 দেওয়া আছে, কিন্তু 2 ইন্টু dNH3/dt দেওয়া আছে, কিন্তু এটা তো 1/2 হবে, তাই জন্য এই অপশনটা ভুল। তার মানে দেখো একদম সিম্পল, বেসিক কনসেপ্টটা থাকলে তোমার হয়ে যাবে। তাহলে চলো তো দেখো এই অঙ্কটা পারবে নাকি। কি বলেছে, যদি a প্লাস 2b এখান থেকে 3c বিক্রিয়াটির a b ও c এর সাপেক্ষে বিক্রিয়ার হার যথাক্রমে x y z মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স দেওয়া আছে, তোমার বলেছে x y ও z এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। সিম্পল ব্যাপার। কি করবে, জাস্ট বিক্রিয়ার হারটা লিখবে, বিক্রিয়ার হারের সমীকরণটা লিখো। কি হবে, d a বাই dt সামনে মাইনাস থাকবে ইকুয়ালস টু মাইনাস 1/2 dB by dt equals to 1/3 dC by dt এটা হবে। তাহলে এটা বিক্রিয়ার হার পেয়ে গেলাম। এবার তোমার কি বলেছে, যে এর সাপেক্ষে বিক্রিয়ার হার বলে দেওয়া আছে, তাহলে এই জায়গাটা বলে দেওয়া আছে। আচ্ছা একরকম ভাবে তোমার বির সাপেক্ষে বিক্রিয়ার হার বলে দেওয়া আছে। বির সাপেক্ষে বিক্রিয়ার হার কি মাইনাসটা নিয়ে আর কি, বি এর অন্তর্নিহিত হার, তখন সহগটা মানে যখন এর সাপেক্ষে বা বির সাপেক্ষে বিক্রিয়ার হার, তখন সহগটা তখন আনবো না আর কি, ঠিক আছে। তো তখন তাহলে কি হবে, তাহলে জাস্ট কি করবে, এই জায়গাগুলো তো মানগুলো বসাই দাও, তো মানগুলো বসিয়ে দিয়ে যেটা আসবে, তাহলে এটা সাপেক্ষে কি তোমাকে x বলে দেওয়া আছে, এটার সাপেক্ষে তোমার কি y/2 বলে দেওয়া আছে, মানে y বলে দেওয়া আছে, মানে 1y/2 হয়ে যাবে। এটার সাপেক্ষে কি হবে, z বলে দেওয়া আছে, তার মানে কি তোমার z/3 হয়ে যাবে। তাহলে এটাই সম্পর্ক। তাহলে চলো এবার আমরা দেখে নেব রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ, মানে অর্থাৎ কি কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। দেখো এই বিষয়টা জানার জন্য আমরা ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেব। কিরকম উদাহরণ, ধরে নাও সাপোজ আমরা সবাই মিলে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করলাম, ঠিক আছে, ভালো কথা, পিকনিক হবে। এবার সেই পিকনিকের জন্য আমরা ধরে নাও কোনো একটা জায়গায় যাচ্ছি, সাপোজ আমাদের রায়গঞ্জ যে কুলিক ফরেস্ট আছে সেই কুলিক ফরেস্টে আমরা পিকনিক করতে যাব, ঠিক। এবার পিকনিক করতে গেলে আমাদের কি হবে, পিকনিকের তো মেনু ঠিক করতে হবে। এবার সেই মেনুটা তৈরি হলো, মেনুতে ধরলাম আমরা মাংস খাবো। এবার কয়েকজন তো মাংসের কথা শুনেই তো বলছে স্যার মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে, একটা পিকনিকের ব্যবস্থা করেন। লকডাউনের মধ্যে পিকনিক কি করে হবে? যাই হোক, ব্যাপারটা বোঝো, তারপরে পিকনিক হবে। লকডাউন খুলুক, একদিন পিকনিক আমরা করবো। তো ব্যাপারটা কি, সাপোজ আমাদের মাংস খাওয়ার মেনু তৈরি হলো। এবার আমরা পিকনিকে চলে গেলাম, গিয়ে আমাদের ওখানে পিকনিক এখন শুরু হবে। এবার পিকনিক শুরু হওয়ার সময় আমাদের মাংস রান্নার ঘটনাটা নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আর কি। সাপোজ ধরে নাও যে ওই মাংসটা রান্না হবে। এবার মাংসটা রান্না হওয়ার কতটা সময় লাগবে, মানে কি মাংসটা রান্না হতে যে সময়টা লাগবে সেই ঘটনাটা দিয়ে আমরা ব্যাখ্যা করবো আর কি। সাপোজ ধরে নাও মাংসটা যদি অল্প একটু নিয়ে গেলাম, আমরা 10 জন আছি, কিন্তু আমরা মাংস নিয়ে গেলাম হচ্ছে গিয়ে 1 কেজি মাংস নিয়ে গেছি। তো তাহলে তো সে পরিমাণটা অনেক কম হয়ে গেল। তাহলে তখন আমাদের কি ইচ্ছা করবে, যে এই মাংস অল্প একটু আছে, সেটা রান্না হবেই। তাহলে সেইভাবে কিন্তু মাংসটা বেশি তাড়াতাড়ি রান্না হবে না,
অর্থাৎ কি, ওখানে যদি মাংসের পরিমাণ বেশি থাকতো তাহলে আমরা কি ভাবতাম যে মাংস রান্না করতে অনেক সময় লাগবে স্যার, তাই জন্য তাড়াতাড়ি শুরু করতে হবে। তো তার মানে কি, ওখানে পরিমাণটা অর্থাৎ কি কত পরিমাণ বিক্রিয়ক পদার্থ নেওয়া হয়েছে তার উপরে কিন্তু মানে বিক্রিয়ার হারটা মানে কত তাড়াতাড়ি মাংসটা রান্না হবে তার সেটা কিন্তু উপর নির্ভর করছে। আচ্ছা, দ্বিতীয় কথা বলি, এবার কি ধরে নাও মাংসটা আমার দুই ধরনের হতে পারে, আমরা পোল্ট্রি মুরগি ইউজ করতে পারি মানে মাংস খেতে পারি, আবার হচ্ছে খাসির মাংস খেতে পারি। তো তাহলে পোল্ট্রি মুরগি রান্না করতে যে সময় লাগবে খাসির মাংস রান্না করতে কি একই সময় লাগবে? মোটেই লাগবে না। অর্থাৎ কি কি ধরনের আমরা বিক্রিয়ক পদার্থটা কিরকম তার উপরে কিন্তু বিক্রিয়ার হারটা নির্ভর করবে, ঠিক আছে? কারণ খাসির মাংস রান্না করতে বেশি সময় লাগবে, পোল্ট্রি মাংস তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, এটা একটা ফ্যাক্টর। ঠিক, নেক্সট কথা বলছি কি, নেক্সট ধরে নাও যে এবার আমরা যখন মাংসটা রান্না করব তখন রান্না করার সময় দোকান থেকে তোমাকে গোটা গোটা যে পোল্ট্রি মুরগি বা তোমার খাসিটাই হোক, খাসির গোটা গোটা পা গুলো তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে সেটাকে যদি আমরা ছোট ছোট যদি না করি তাহলে মাংস কি তাড়াতাড়ি রান্না হবে? অর্থাৎ কি ওখানে যদি মানে যে বিক্রিয়ক পদার্থ থেকে মাংসের সাইজ পিস গুলো যদি অনেক বড় বড় হয় তাহলে সেটা রান্না করতে অনেক সময় লাগবে, কিন্তু ওটাকে যদি আমরা ছোট ছোট টুকরো টুকরো করে নিই তাহলে অনেক তাড়াতাড়ি সেটা ভালো করে সেদ্ধ করা যাবে। তার মানে কি ওখানে বিক্রিয়ক পদার্থের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার উপরে কিন্তু বিক্রিয়ার হারটা নির্ভর করছে, তাই না? আচ্ছা, আর কি, এবার ধরে নাও উষ্ণতা, উষ্ণতা কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর আর কি। তুমি ধরে নাও তোমার হচ্ছে গিয়ে তুমি ওই মাংসটা তুলে দিয়ে কড়াই তুলে দিয়ে তুমি মোমবাতি দিয়ে জ্বালাচ্ছ, তাহলে কি মাংস রান্না হবে? 2 বছর 3 বছর বুড়া হয়ে যাবে তাও মাংস রান্না হবে না। কিন্তু ওটাকে তুমি যদি একটা বড় উনান নিয়ে যাও, যদি নাও ওভেন নিয়ে গেলাম বড়, তাহলে সেটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। অর্থাৎ কি উষ্ণতা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, উষ্ণতার উপর নির্ভর করবে। তারপর আর কিসের উপর নির্ভর করবে? অনুঘটক আর একটা ভালো একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো অনুঘটক কি, তুমি ধরো মাংসটা রান্না করার সময় তুমি ধরো লবণটা যদি পরে দাও তাহলে কি হবে? যারা ধরো রান্নার সঙ্গে অভ্যস্ত, রান্না করে, তারা ব্যাপারটা ভালো বুঝতে পারবে যে রান্না করার সময় যদি আমরা লবণটা সবসময় আমরা আগে ইউজ করি, কেন? কারণ লবণটা ইউজ করলে কি হবে না, খাবারটা খুব সুসিদ্ধ হবে। কারণ আমরা আগের চ্যাপ্টারে সলিউশন চ্যাপ্টারে পড়েছি প্লুটোনিয়ামকে যে উন্নয়ন, সেটা একটা সংখ্যাগত ধর্ম। অর্থাৎ কি লবণটা তাড়াতাড়ি দিলে কি হবে, খাবারটা তাড়াতাড়ি সুসিদ্ধ হবে আর কি। অর্থাৎ কি এক্ষেত্রে তোমার অনুঘটক অর্থাৎ কি লবণটা অনুঘটকের কাজ করছে। লবণ তুমি যদি আগে দিয়ে দাও তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে, লবণ যদি পরে দাও তাহলে সেটা অনেক দেরিতে হবে। অর্থাৎ কি তাহলে অনুঘটকটা অনেক বড় ফ্যাক্টর। অর্থাৎ তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলে যে আমরা কোন একটা বিষয় অর্থাৎ কোন একটা রাসায়নিক বিক্রিয়া করতে গেলে মেইনলি আমাদের এই 5টা ফ্যাক্টর এফেক্ট করে আর কি। একটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, অর্থাৎ কি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব মানে কি, যে ধরো কোন একটা বিক্রিয়া করছি, ওই বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক পদার্থ যত বেশি নেব, এবার ধরে নাও এ আর বি এরা দুজনে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে। এবার বিক্রিয়া করে কি হবে, এখানে যত এর গাঢ়ত্ব বা বির গাঢ়ত্ব একটা অ্যাকচুয়ালি এরা দুজনের মধ্যে কলিশন করে তো বিক্রিয়াটা হবে। এবার যত এদের গাঢ়ত্ব বেশি থাকবে তাহলে এদের মধ্যে প্রবাবিলিটি অফ কলিশন বেড়ে যাবে। তাহলে গাঢ়ত্ব যত বৃদ্ধি থাকবে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যত বেশি থাকবে, বিক্রিয়া তত স্পিডে হতে থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? দ্বিতীয় কি বললাম, বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থের গাঢ়ত্বের প্রকৃতি। অর্থাৎ কি এক্ষেত্রে তোমার এই বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়ত পদার্থ তাদের কিন্তু প্রকৃতিটা কিরকম, সাপোজ ধরে নাও হচ্ছে কি CO প্লাস O2 এখান থেকে রিয়াকশন করে তোমার হচ্ছে কি CO2 তৈরি হচ্ছে, একইভাবে NO প্লাস O2 এখান থেকে NO2 তৈরি হচ্ছে। এক্ষেত্রে কি হয় দেখো, NO এই বিক্রিয়াটা খুব ফাস্ট হয় কিন্তু এই বিক্রিয়াটা খুব স্লো হয়। কেন? কেননা এখান থেকে তোমার এদের বন্ড ভাঙার ব্যাপার আছে, তোমার C ডবল বন্ড O হয়ে আছে, এখান থেকে না N ডবল বন্ড O হয়ে আছে। তাহলে এদের মধ্যে এই বন্ডটা ভাঙতে বেশি যতটা শক্তি লাগবে, এই বন্ডটা ভাঙতে অনেক বেশি শক্তি লাগবে। অর্থাৎ কি তোমার কি ধরনের বিক্রিয়ক পদার্থ আছে বা বিক্রিয়ত পদার্থটা কি তৈরি হচ্ছে তার উপরেও কিন্তু বিক্রিয়ার হারটা নির্ভর করবে। ঠিক আছে, বোঝা গেছে? তৃতীয়ত কি না, উষ্ণতা। উষ্ণতা তো অনেক বড় ফ্যাক্টর করবে। উষ্ণতা কেন ফ্যাক্টর করবে সেটা তোমরা বুঝতে পেরেছো। আর পরবর্তীতে এই উষ্ণতার উপর এফেক্ট করে কিন্তু আমরা আরএনএএস সমীকরণ পড়বো পরের ক্লাসগুলোতে। তো আরেকটা জিনিস বলে রাখি যে উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার সবসময় বৃদ্ধি পায় এবং সেটা প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধরে নাও একটা বিক্রিয়া আমি করছিলাম 30 ডিগ্রিতে, যে বিক্রিয়াটা যে স্পিডে হচ্ছিল সেটা তুমি যদি 40 ডিগ্রিতে নিয়ে যাও তাহলে সেই বিক্রিয়ার স্পিডটা দ্বিগুণ বা 3 গুণ হারে বৃদ্ধি পেয়ে যাবে। উষ্ণতা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। তারপরে হচ্ছে বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, ওই যে বললাম যে তোমার ওই বিক্রিয়ক পদার্থগুলো যত ছোট ছোট হবে তাদের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যত বৃদ্ধি পাবে তারা কি হবে, খুব তাড়াতাড়ি কাছাকাছি আসতে পারবে, কারণ এই বিক্রিয়ার হারটা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। এক্ষেত্রে একটা উদাহরণ নিয়ে নিতে পারো কি, ধরুন সাপোজ ওই যে উডস বিক্রিয়া আমরা পড়েছিলাম RX এর সঙ্গে যদি আমরা সোডিয়ামের বিক্রিয়া করাই তাহলে এখান থেকে তোমার কি হচ্ছে গিয়ে এই RX এর সঙ্গে কি হয়, এখান থেকে 2 ইউনিট সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তোমার এই বিক্রিয়াতে কি হয় না, একটা অ্যালকেন তৈরি হয়, তাই তো? এটাকে উডস বা আমরা ভাঁজ বিক্রিয়া বলি। তো এই বিক্রিয়ার সোডিয়ামটাকে তুমি যত ছোট 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 আকারের করে দেবে আর কি, বিক্রিয়ার রেট তত বৃদ্ধি পাবে।
ঠিক আছে? তাহলে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আর কি অনুঘটকের প্রভাব, অনুঘটকটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমরা দেখেছি যে পটাশিয়াম ক্লোরাইড KClO3 এটা এখান থেকে আমরা হিট করে কি না অক্সিজেন তৈরি করি। তাহলে নরমাল যদি করতে যাই তাহলে সেই বিক্রিয়া তোমার 610 ডিগ্রি সেলসিয়াসের মতো হিট দিতে হয়, কিন্তু এই বিক্রিয়াটার মধ্যেই তুমি যদি একটু পরিমাণ MnO2 দিয়ে দাও যেটা অনুঘটক হিসেবে কাজ করে, তাহলে মোটামুটি তোমার 240 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়াটা হয়ে যাবে। তার মানে কি অনুঘটক কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। আর লাস্ট যে পয়েন্টটা বলেছে আলোর প্রভাব, এটা সাধারণত ওই ফটোকেমিক্যাল রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে হয়। যে নরমালি কি হয় H2 প্লাস Cl2 এটা তোমার অন্ধকারের মধ্যে তুমি যদি বিক্রিয়া করো তাহলে কিন্তু কোনো রকম বিক্রিয়া হবে না, কিন্তু এর মধ্যে যদি লাইট দিনের বেলা তুমি যদি H2 আর Cl2 এর সঙ্গে যদি মিশিয়ে দাও তাহলে বিস্ফোরণ সহকারে বিক্রিয়া হবে এবং HCl উৎপন্ন হবে। অর্থাৎ কি যেটা ফটোকেমিক্যাল রিঅ্যাকশন গুলো যারা লাইট সেনসিটিভ সেই সমস্ত বিক্রিয়াগুলো কিন্তু লাইটের উপর নির্ভর করবে, লাইটের তীব্রতার উপর নির্ভর করবে। তাই জন্য এগুলো হচ্ছে তোমার মেইনলি একটা বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো আমরা এখন দেখে নিলাম। তো দেখো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখো প্রতিদিনের মতো শেষ করার আগে তোমরা আজকের হোমওয়ার্ক গুলো নিয়ে নাও, যেগুলো তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে লিখবে। প্রথম যে কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে স্মল এ থেকে তোমার স্মল বি তৈরি হচ্ছে, বিক্রিয়াটি কোন একটা মুহূর্তে তোমার এ এর অন্তর্নিহিত হর হার x বলে দিয়েছে এবং বি এর উৎপন্ন হর হার বলে দিয়েছে 1.5x 1.5x মোল পার লিটার হলে এ আর বি এর মধ্যে এই যে সহগটা এ আর বি এর মধ্যে সম্পর্কটা তোমাকে বের করতে বলেছে। কোন অপশনটা হবে বের করে সেটা কমেন্ট করবে। আর 2 নম্বর অপশনটা বলেছে নাইট্রোজেন N2+3H2 এখান থেকে 2NH3 বিক্রিয়াটির NH3 এর উৎপন্ন হওয়ার হার বলে দেওয়া আছে। এখান থেকে নাইট্রোজেনের অন্তর্নিহিত হওয়ার হার বের করতে বলেছে, কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে আমরা বিক্রিয়া হার সমীকরণ কি, বিক্রিয়া হার সমীকরণের হার ধ্রুবক কাকে বলে এবং বিক্রিয়ার ক্রম, আণবিকতা এই সমস্ত মানে যে বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা এই চ্যাপ্টারে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো নিয়ে আলোচনা করব।